হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আমার প্রতিনিয়ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো, আর আমি সবসময় চাই যে যেখান থেকেই ভিডিওটা দেখো না কেন সবাই যেন সুস্থ সবলভাবে থাকো। তো চলো, ভিডিওটা হলো রবিবারের 2-3 দিন পরে তোমাদেরকে শেয়ার করছি, একটু অ্যাডজাস্ট করে নিও। তো সকাল থেকেই শুরু করেছি ব্লগটা, চলো কন্টিনিউ করছি। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আজকে যেহেতু রবিবার, মেয়ের স্কুল নেই, সেই জন্য ওকে আর তাড়া দেয়নি ওঠানোর জন্য। এই যে অনেক লেটে উঠিয়েছি, উঠিয়ে আর আজকে কোনো ব্রেকফাস্টের ঝামেলা রাখিনি, জাস্ট শুধু দুধ মুড়ি খাইয়ে দিয়েছি আর ওকে টিউশনে পাঠিয়ে দিলাম এখন শুধু। আর সারাদিনে ওর কোনো কাজ নেই, টিউশনে করে আসলেই হলো। তো বাকি যে দুধটা ছিল এটা আমি ফাটিয়ে নিয়েছি, কারণ আজকে রান্না বান্নার ঝামেলা অনেকটাই রয়েছে। তো সেই জন্য এখন সকালে আর কিছু করব না, শুধু মাছের ঝোল করে নেব। কিন্তু এখানে হয়েছে কি বলতো, কারেন্ট যে সকালে গিয়েছে আর কিছুতেই কারেন্ট আসছে না। তো সেই জন্য অনেক দিন পরে আমাকে শিলনোড়ায় মশলা বাটতে হচ্ছে। তো অভ্যাসটা প্রায় চেঞ্জ হয়ে গিয়েছিল, সেই জন্য একটু হলেও অসুবিধা হচ্ছিল বাটতে, কারণ অনেক দিন ধরে বাটিনি। তো সেই আমি যখন বুনিয়াদপুরে আসি তারপরে মশলা বাটা হয়ই না শিলনোড়াতে। তো চলো, এই যে কমপ্লিট হয়ে গিয়েছে বাটা। আর কি বলতো, আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে, তো অনেকটাই নয়েজ হয়তো আসছে তোমাদের, তো একটু অ্যাডজাস্ট করে নিও। বুঝতেই পারছো বাড়ির কাজ চলছে, সেই জন্য পাশের দিদিদের বাড়ির। তো এই যে আমি এখন হোমমেড রেমেডি তেল বানিয়ে নেব এখানে। তো এই তেলটা আমি এর আগেও বানিয়েছিলাম, আর আমার এত পরিমাণে চুল উঠছিল তখন। তো এই তেলটা আমি দেখার পরে বানিয়ে নিয়েছিলাম, কী সব বলছি। তো ইউজ করে যে এত রেজাল্ট পেয়েছি আমি, সত্যি বলার বাইরে। এখন আমার মনে হচ্ছে যে তখন যদি আমি এই তেলটা জানতাম এভাবে করলে চুল উঠবে না, নতুন চুল গজাবে, তাহলে আমি তখন অত লম্বা লম্বা চুলগুলো আমার কেটে এখন আমি আফসোস করতাম না। সত্যি আমার চুল ছিল সেই কোথায় কোমরের নিচে পর্যন্ত, আর এখন কেটে কতটা ছোট করে দিয়েছি, কারণ তখন ভীষণ পরিমাণে চুল উঠতেছিল আমার। আর এমন অবস্থায় ছিল যে অমি পাপারও ছোট ছিল, অমি পাপাও সর্দি লেগে যেত ওরও। আমি যেদিনই মাথায় শ্যাম্পু করতাম সেদিনই ওর সর্দি লেগে যেত, কাশি লেগে যেত, সেই জন্যই কেটে দিয়েছিলাম। কিন্তু এখন আফসোস করি সেই চুলগুলোর জন্য। তো যাক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে, আর এদিকে তেলটাও বানানো হয়ে গিয়েছে। তো এখন ঘরগুলো তাড়াতাড়ি করে মুছে নেব, কারণ হলো এই যে বললাম রান্নার ঝামেলা একটু হলেও রয়েছে। তো সেই জন্য আজকে মাছের ঝোল করে আর কিছু করিনি। আমার ভাসুর আসবে, তো ভাসটা যেহেতু হোস্টেলে রয়েছে, তো তার জন্য বিরিয়ানি বানাতে হবে। ওর নাকি খাওয়ার ইচ্ছে করেছে, তো সেই জন্য আগের দিনই শনিবার বিকেলের দিকে, সন্ধ্যের দিকে মেজদা আর কি আমার ভাসুর ফোন করে বলেছিল যে আজকে বানিয়ে দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে এই যে ঘরগুলো মুছে নিচ্ছিলাম। আর ব্যাগটা যে দেখতে পেলে, ওটা সকালেই আমার দাদা এসেছিল, বড়দা। তো ও গিয়েছে গঙ্গারামপুর আর বাড়ি থেকে আলু এনে দিয়েছে। তো সেটাই ব্যাগে করে রাখা ছিল, সেটাই উপরে তুলে দিলাম। এখনও ঢালিনি, পরে ঢেলে নিব, নাহলে পচে যাবে। বুঝতেই পারছো যা গরম পড়েছে। তো ফাইনালি আমার বাড়ির কাজ এখন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে পুজো দিয়ে নিচ্ছি, ভোগ দিয়ে নিচ্ছি শুধু। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়া যাক। বিরিয়ানির চাল বাড়িতেই ছিল, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ক্যান্টিন থেকে, কিন্তু চালটা বের করে দেখি কেমন যেন এত নরম নরম আর আতপ চালের মতো লাগছিল। তো শেষমেশ ভাবলাম এবার কি করি। তো তোমাদের দাদাভাই বললো যে ওই চালটা দিয়ে আর বিরিয়ানি করো না, কারণ হবে কি না সেটা তুমি নিজেও জানো না, আর এই অবস্থায় তখন করে দেবে। খেতে চেয়েছে যখন বাচ্চাটা কেমন না কেমন হয়ে যাবে, তার থেকে তুমি এক কাজ করো, হাফ কিলো না হয় চালই নিয়ে আসো, আর পরে যখন আমি যাব তখন ভালো করে দেখে নিয়ে নেব। তো সেই জন্য পাশের দাদা যাচ্ছিল বাজারে, তো ওকে বললাম তাহলে আমাকে চাল কিনে এনে দিয়ে বিরিয়ানির চাল। তো সেটাই দিয়ে বানাচ্ছি। এই যে হাফ কিলো বাসমতি চাল এনে দিয়েছে, তো ধুয়ে এই যে সবগুলো রেখে নিয়েছিলাম। এদিকে জল গরমও দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম জলটা যেহেতু গরম হচ্ছে, এই সময়ই আমি কাপড়গুলো মেলা ছিল না, ধুয়ে সব বালতিতে তুলে রেখেছিলাম। তো সেই কাপড়গুলো এখন ছাদে মেলতে চলে গিয়েছি।
তো তাড়াতাড়ি মেলে নেব। আর তারপরে অনেকটাই বুঝতেই পারছো একটা বিরিয়ানি বানাতে গেলে কতটা ঝামেলা আছে। তো সব পেঁয়াজ টেয়াজ কাটতে হবে, অনেকটাই কাজ পড়ে রয়েছে, ভাগ্নিকেও দিয়ে করাতে হবে আর কি। এখন অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ আসার সময় হয়ে যাচ্ছে, দাদারও প্রায় এখন বেজে গিয়েছিল সেই 12:30 1টার মতো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো এগিয়ে নিই। ছাদ থেকে নেমে এসে দেখি জলটা গরম হয়ে গিয়েছে, এই যে দেখতেই পেয়েছো। সেই জন্য কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি, কারণ ফোড়ন দিয়ে নিলে আর এর মধ্যে যখন ভাতটা ফুটানো হয় তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা বিরিয়ানি এত ভালো লাগে, মানে গন্ধটা। তো এই যে চালগুলোও দিয়ে নিলাম, কিন্তু আমি একটা ভীষণ ভুল করেছিলাম, সেটা হলো তেল দিইনি, মানে যে ভাতটা যে ঝরঝরা করার জন্য সাদা তেল দিতে হয় সেটাই আমি দিতে গিয়েছিলাম ভুলে। তো পরে দিয়েছিলাম, যদিও বা আমার অতটাও খারাপ হয়েছিল না বিরিয়ানিটা। তো চালটা ওদিকে ফুটতেই আছে, আর এই সময়ই ভাবলাম কালকের যে জামা কাপড়গুলো সিঁড়িতে মেলা ছিল তো বিকেলে শুকোয়নি, সেই জন্য ভাবলাম যে এখন নামিয়ে নিয়ে সবগুলো ভাঁজ করে নিই, তাহলে কি বলতো কাজের মধ্যেই কাজটা আগিয়ে যাবে। কারণ একটা কাজের সঙ্গে সঙ্গে আরেকটা কাজ না টানলে বুঝতেই পারছো বাচ্চা নিয়ে পরের কাজগুলো আর কিছুতেই টানা যায় না। তো সেই জন্য ভাবলাম এই সময়ই তাহলে সবগুলো গুছিয়ে নিই। আর অমি পাপা জেগে আছে, বুঝতেই পারছো ভীষণ আওয়াজ মারছে, তো কি করব, এভাবেই ভয়েস দিতে হচ্ছে। তো এই যে সব কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি, আর এদিকে খেতে বসেছি। আমি বললাম আজকে যে শুধু মাছের ঝোল করেছি, কিন্তু এত তরকারি আসলো কোথা থেকে। তো এই সব তরকারিগুলো দিয়েছিল দিদি। এই যে কাঁঠাল করেছিল মেটে দিয়ে, তারপর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর মিষ্টি কুমড়ো ঘন্ট করেছিল, তো সেগুলোই এনে দিয়েছিল। তো সব মিলে এই যে আমি আর ভাগ্নি ভাত খেয়ে নিলাম, আর এদিকে ভাত খাওয়া হয়ে গিয়েছে, দেখছি যে বিরিয়ানিটাও মানে ভাতটা হয়ে গেছে, বিরিয়ানির ভাত। তো বিরিয়ানির ভাত প্রায় 80% মতো ফুটাতে হয়। এই যে দেখছো একটু শক্ত শক্ত থাকবে ভাতটা, তাহলে কি বলো তো ভাত দিলে ভাতটার বেশি নরম হয়ে যায় না, যেটা আমি জানি। তো সকালে ওই যে দুধটা ফাটিয়ে নিয়েছিলাম, সেগুলোরই পনির বানিয়ে নিয়েছি। তো ভাবলাম যে এই পনিরগুলো বিরিয়ানির মধ্যেই দিয়ে দিব, তাহলে একটু আলাদা ধরনের টেস্টও পাওয়া যাবে। আর এই যে পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম, সেগুলো এই যে একটু বেরেস্তা ভাজে বের করে নিচ্ছি, কারণ বেরেস্তার গন্ধটাই সব থেকে বেশি ভালো লাগে আমার বিরিয়ানিতে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যেদিকে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, মাংসটাও কষানো হয়ে গিয়েছিল, তো সব কিছু নিয়ে এখন বসে পড়েছি। আর আমি আজকে কড়াইয়ের মধ্যেই চাপাবো, যেহেতু কড়াইয়ের মধ্যেই রান্না করেছি, সেই জন্য ভাবলাম যে কড়াইটার মধ্যেই আজকে বিরিয়ানিটা বানিয়ে নেব। তো প্রথমে যে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইটা, তাহলে কি হয় নিচের জিনিসটা মানে নিচের যে ভাতগুলো অতটা তাড়াতাড়ি করে লেগে যায় না। আর যখনই এমনি তুমি করবে তখন ভাতটা অনেকটা লেগে যেতে শুরু করে যায়। তো এই যে হালকা করে নিচে একটু ঝোল দিয়ে নিয়েছি, তাহলে ভাতটা তাড়াতাড়ি করে লাগবে না। আর ওই যে বললাম আমি তেল দিতে যেহেতু ভুলে গিয়েছিলাম, সেই জন্য ভাতটা আমার একটু ঝরঝরটাও কম হয়েছে, কিন্তু হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো প্রথমে দিয়ে নিলাম ভাতগুলো, তার উপরে এই যে বেরেস্তা দিয়ে নিয়ে পনির দিয়ে দিব, তারপরে দিয়ে দিব তরকারি, ওই যে চিকেন কষানোটা, তার উপরে আরেক লেয়ার ভাত দেব। তাহলে মনে হচ্ছিল আমার প্রথমে দেখে যে 1/2 কিলো চালের বিরিয়ানি আর কতগুলো হবে, কিন্তু অনেকটাই হয়েছিল। সেম কথা কিন্তু ভাগ্নিও মনে মনে ভেবেছিল চালটা দেখে, যে মামি এতটুকু চালের বিরিয়ানি বানাচ্ছে, আমাদেরকে কি খেতেই দেবে না, নাকি সব কি ভাস্তাকেই দিয়ে দেবে নাকি, এভাবেই চিন্তা হয়েছিল আমাদের মাথায় আর ভাগ্নিরও মাথায়। তো পরে যখন দেখতে পেলো যে অনেকগুলো চালটা ফুটে হয়ে গিয়েছে, তো তখন চিন্তা করছে যে না আমাদের ভাগ্যেও তাহলে জুটবে। তো এই যে ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানির যে শেপটা দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা ঢেকে এর উপরে ভাগ্নিকে বলেছিলাম এই যে আটা মেখে দিয়েছিল, আটাটা দিয়ে ভালো করে এখানে চেপে দেব, তাহলে কি হবে যে ওই যে গ্যাসটা ওটা বের হবে না, তাহলে তাড়াতাড়ি গরম হবে আর গন্ধটাও ভিতরেই থাকবে, খুব সুন্দর লাগবে খেতে। তো ফাইনালি এই যে কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু করা, এখন আঁচে দিয়ে দিলাম, একদম স্লো আঁচে দেবো 40 মিনিটের মতো। তো ফুটতেই থাক। আর এদিকে সবই বিরিয়ানিটা বসিয়েছিলাম, 10 মিনিটও হয়নি, তার মধ্যে এই যে দাদা চলে এসেছে আর ননদাই এসেছে।
বুঝতেই পারছো যে ওটা ভাগ্নের বাবা হয়। আর সবাই চেনো, কাকে নতুন করে বলবো। হ্যাঁ, যারা আমার নতুন ভিডিও দেখবে তারা হয়তো চিনতে পারবে না, কিন্তু আগের ব্লগে অনেক ব্লগেই দেখেছো। তো ভাত খাওয়ার কথা বলাতে ননদাই বললো না, আমি কিছুতেই ভাত খাবো না, কারণ কেবলই আমি খেয়ে এসেছি, সেই জন্য শুধু দাদাকে ভাত দিয়ে দিলাম। আর ওদের ভীষণ তাড়া ছিল, বলছে যে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কিন্তু আমার বিরিয়ানিটা না ফোটা টাইমই কমপ্লিট করাতে পারিনি, তার মধ্যেই খুলে দিতে হয়েছে আমাকে। কারণ ওই যে বললাম দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য মানে ভাপটা ভালো করে লাগাতে পারিনি। এই যে দেখতেই পেয়েছো, খোলার পরে যে প্রথম যে ভাপটা, সেটা অতটা মানে বের হয়নি, দেখতে পেয়েছো। কিন্তু খেতে দেওয়াতে এই যে এখন একটু মানে ভাসুরকে দিয়ে দিলাম দাদাকে খাওয়ার জন্য, তারপরে ননদাইকে দিয়েছিলাম। তো কিন্তু বলল যে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর যেহেতু হোস্টেলে কম মশলা ওদেরকে খাওয়ায়, বাইরের জিনিস অ্যালাউ করে না, তো সেই জন্য আমি ভাবলাম যে বাইরে থেকে কি কিনে দেবে, কিনে দিলে কি বলো তো ওখানে কি মশলা দেওয়া থাকে না থাকে, কোনো ঠিক ঠিকানা থাকে, কোন তেল ইউজ করে। তো সেই জন্য আমি বলেছিলাম যে বাড়িতে বানালে কি হয়, চেনা জানা, মানে নিজে থেকে মশলাটা দেবো, নিজেদের বাচ্চাদের জন্য ভালো করেই বানাবো। তো সেই জন্য বাড়িতেই বানানো। তো বাড়িতে ছিল যেহেতু হরলিক্স অনেকটাই, মেয়ে কিছুতেই খেতে চায় না, তো ভাস্তাকেও একটু দিয়ে দিলাম সেখান থেকেই। এই যে দাদা ওরা চলে যাচ্ছে, যদিও বা পরে এসেছিল, এসে তারপরে দাদা বাড়ি চলে গিয়েছিল, তো সেগুলো আর কিছুই ক্যাপচার করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, কারণ আমি নিজে থেকে কোনো ভিডিও করিনি। পরে আমার দাদা এসেছিলো, বৌদি এসেছিলো, সেগুলোও কোনো কিছু শেয়ার করা হয়নি। তো পরে এই যে দাদা এসেছিলো, মানে আমার ভাসুর মেজদা, তো দাদাও নিয়ে এসেছিলো আলু, আর এই যেদিকে মাছকালাই, তারপরে নিয়ে এসেছিলো আতপ চাল। তো সত্যি অনেকগুলোই এখন আলু হয়ে গিয়েছে বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো।